প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমি সাধন কুমার সরকার, সহকারী শিক্ষক, ব্যবসায়ী শিক্ষা, রাজানীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। আজকে আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর বিষয়ে ক্লাস নিব একটা অধ্যায় থেকে। তো দেখি আমি কোন অধ্যায় এই, তোমরা একটু খেয়াল করো। ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখো তো বুঝতে পারো কিনা। এইখানে কিছু টাকা আছে, এইখানে কিছু পয়সা। আসলে এগুলো টাকা বা অর্থ। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? এগুলো টাকা বা অর্থ। তো এখানে টাকা অর্থ দেখানোর কি হলো, মানে কেন, সেটা তোমরা আরো দেখলে বুঝতে পারবে। এটা হলো গোল্ডের বার। খেয়াল করতে পারতেছো হয়তো, কিছু খেয়াল দেখা যাচ্ছে। সোনা বা সোনার বার। এইটা 1995 সালে এক ভরি সোনার দাম ছিল 5,000 টাকা। তোমরা অবাক হবে যে বর্তমানে এই সোনার মূল্য কত। বর্তমানেরটা হয়তো তোমরা জানো, কিন্তু 1995 সালেরটা তোমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখবে যে সেটার দাম ছিল 5,000 টাকা। বর্তমানে এই সোনার ভরি, খেয়াল করো, এইখানে দেয়া আছে 55,000 টাকা। 55,000 টাকা বর্তমানে 2020 সাল। এটা আরো বেশি, এটা হয়তো প্রায় 70,000 টাকা। তাহলে 95 থেকে 2020 বা 19, যেটাই ধরো, স্বর্ণের দামের পার্থক্য কত? প্রায় 50,000 থেকে 60,000 টাকা পার্থক্য। এবং 2015 সালে একটা সাপ এর দাম ছিল, তিব্বত যে বল সাপের দাম ছিল 10 টাকা। আর 2019 সালের দেয়া আছে, যাই হোক 19 সালের থেকেই শুরু হয়েছে এটার দাম 20 টাকা। মানে 5 বছরে প্রায় দ্বিগুণ। 5 বছরে প্রায় এটা দ্বিগুণ। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? মানে সময়, বছরের চলে গেলে, মানে সময়ের সাথে অর্থের বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে, তাই না? সময়ের সাথে অর্থের একটা, অর্থ বৃদ্ধি, অর্থ মূল্য, মানে পণ্যের মূল্য বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। আমাদের একই পণ্য পেতে সময়ের ব্যবধানে ভিন্ন মূল্য প্রদান করতে হচ্ছে। এই ভিন্ন মূল্য প্রদানকে কি বলতে পারি? আমি আগের ছবি দেখালাম, সোনার দাম 1995 সালে 5,000 টাকা। 2000 সালে এসে 60 থেকে 70,000 টাকা, বা 19 সালে ছিল 55,000 টাকা, যেটাই বলো। আবার একটা সাবান 15 সালে ছিল 10 টাকা, 19-20 সালে এসে সেটা 20 টাকা। এখানে বলেছে যে আমাদের একই পণ্য পেতে সময়ের ব্যবধানে ভিন্ন মূল্য প্রদান করতে হচ্ছে। এই ভিন্ন মূল্য প্রদানকে কি বলতে পারি? সময়ের সাথে অর্থ পরিবর্তনের ব্যাপার এইখানে জড়িত। হ্যাঁ, এটাকে আমরা অর্থের সময় মূল্য বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা অর্থের সময় মূল্য বলতে পারি। বুঝতে পারছো তো তোমরা সবাই? তো ঠিক আছে, এবার তাহলে আজকে আমাদের পাঠ হলো অর্থের সময় মূল্য, ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় 3। তাহলে আমরা অর্থের সময় মূল্য কি, এটা আমরা আগে বুঝি। তোমরা বোঝো যে অর্থের সময়ের ব্যবধানে যে অর্থের মূল্য বৃদ্ধি পায় সেটা। তাহলে আমরা অর্থের সময় মূল্য কি দেখি। এখানে খেয়াল করো, এখানে আছে টাইম, সময়, ভ্যালু, মূল্য, কিসের? মানি, অর্থের। এইখানে কিন্তু বলে দিচ্ছে এটা যদি অর্থ হয়, এটা যদি ভূমি বরাবর, এটা যদি টাইম আর সময় হয়, তাহলে মানে মূল্য বৃদ্ধি কিভাবে হবে? এভাবে আস্তে আস্তে সময়ও যাবে, মানিটা
মূল্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে সময়ের সাথে হলো মূল্যের মানে টাকার মূল্যের পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি, এটাই হলো অর্থের সময় মূল্য। দেখি কি বলেছে, সময়ের সাথে অর্থ মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলা হয়। আমি তো সেটাই বললাম যে সময়ের সাথে অর্থের যে মূল্যের যে ঊর্ধ্বগতি, সময় চলে যাওয়ার সাথে যে এখানে ঊর্ধ্বগতি দেখিয়েছে, বৃদ্ধি দেখিয়েছে, একে পরিবর্তনে যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। ঠিক আছে, এটাই হলো সময় মূল্যের সংজ্ঞা বলতে পারো একদম সহজ কথায়। অন্যভাবেও দেওয়া যেতে পারে, নিজের মতো করেও দেওয়া যেতে পারে। তো আমরা দেখি অর্থের মূল্য পরিবর্তন হওয়ার কারণ। অর্থের মূল্যের পরিবর্তন হওয়ার যে কারণ সেটা কি আমরা কখনো খেয়াল করেছি? সময়ের সাথে যে হয়, সময় পরিবর্তনের সাথে এর একটা কারণ আছে, সেটা হলো সুদের হারের কারণে অর্থের মূল্য পরিবর্তিত হয়। সুদের হার, ঠিক আছে। আমরা এবার অর্থের সময় মূল্য নির্ণয়ের সূত্র গুলো দেখব, কারণ আজকের 100 টাকা আর আগামী দিনের 100 টাকা কিন্তু এক নয়। সেই মূল্যটা, ভবিষ্যতের মূল্যটা বের করার যে সূত্র আছে সেটা আমরা এখন দেখব। খেয়াল করো সবাই এবং প্রয়োজনে খাতায় উঠে নাও সূত্রগুলো। বছরে একবার চক্রবৃদ্ধি সহ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, বছরে একবার চক্রবৃদ্ধি সহ মানে বছরে শুধু একবারই এটা চক্রবৃদ্ধি হবে, সেটার সূত্রটা হলো ফিউচার ভ্যালু এফভি ইকুয়াল টু পিভি প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এইখানে খেয়াল করো, এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি সহ ভবিষ্যৎ মূল্য, তাহলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে কি হবে সেটা আমরা এখন দেখি। আগেরটা দেখলাম বছরে একবার চক্রবৃদ্ধি, আর বছরে একাধিকবার চক্রবৃদ্ধি সহ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা এফ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এইখানে তোমরা এটা লিখে নাও এবং আপাতত এটা মুখস্থ করো। এইখানে 1 তো পিভি এফ ভি ইকুয়াল টু কি বুঝলাম, পিভি ইকুয়াল টু কি বুঝলাম, 1 কি বুঝলাম, প্লাস আই কি বুঝবো আমরা, এন এন এর মিনিং কি এটা বুঝবো, এম এম আছে এম এর মিনিং কি এটা বুঝবো, আই এর মিনিং কি বুঝবো। ঠিক আছে, তো আমরা দেখি, খেয়াল করো এইখানে এফ ভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, পিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, আই ইন্টারেস্ট সুদের হার, এখানে হচ্ছে সুদের হার, খেয়াল রাখো আই সমান ইন্টারেস্ট সুদের হার, এন এন নাম্বার অফ ইয়ার্স, এই যে এন এটা হলো নাম্বার অফ ইয়ার্স কয় বছর, আর এম মাল্টিপল সাইকেল একাধিক চক্রবৃদ্ধি সংখ্যা, এইখানে এই যে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই এমটা ব্যবহার হয়েছে, একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এমটা ব্যবহার হয়েছে। আর যদি একবার চক্রবৃদ্ধি হয় এখানে এম এর ব্যবহার নেই, সে কারণে খেয়াল রাখতে হবে যে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধিটা বছরে একবার হচ্ছে নাকি একাধিকবার হচ্ছে। যদি একাধিকবার হয় তাহলে এই এম এর ব্যবহারটা আসবে, এম কি মাল্টিপল সাইকেল, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা বছরে। ঠিক আছে,
এগুলো তোমরা লিখে নিতে পারো। তো এবার পরে আসি, আমরা এবার একটা সূত্র প্রয়োগ করে দেখি যে আসলে হয় কিনা। বার্ষিক 10% হার সুদে 10,000 টাকার 5 বছর পরের মূল্য কত? ঠিক আছে, এখানে খেয়াল করতে হবে সুদের হার আছে, বর্তমান মূল্য আছে, এবং 5 বছর পরে এটা কত টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি খেয়াল করতে পেরেছো যে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরের সংখ্যা কয়বার? এখানে একবারই, বছরে একবার, সে কারণে আমরা প্রথম সূত্রটা দিয়েই পেতে পারি। আমরা জানি ফিউচার ভ্যালু এফভি সমান পিভি টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে এখানে আমরা সূত্রটা বসাই দিলাম। এখানে এখানে আছে পিভি ইকুয়াল টু 10,000, আই আই টু দি পাওয়ার 10%, 10%কে ভাঙলে হয় যে 0.1, 0.1, আর এন এন হচ্ছে 5, এন ইকুয়াল টু সংখ্যা, বছরের সংখ্যা, নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা 5। তো এইটা এখন এই সূত্রে এগুলো মানে ইয়ে এগুলোর মানে বসাই দিলেই আমরা, মান বসাই দিলেই আমরা এটা পেয়ে যাব। দেখি, ইকুয়াল টু 10,000 1 প্লাস আই এর মানে হলো 0.1 আর এন ইকুয়াল টু 5। তাহলে এটা ক্যালকুলেশন হলে হয় 16,105 টাকা। 5 বছর পরে এই 10 টাকা 10% সুদে পাওয়া যাবে কত? 16,105 টাকা। তাহলে তোমরা বুঝতে পারলে যে আজকের 10,000 টাকার মূল্য আর 5 বছর পরে 10,000 টাকার মূল্য সমান নয়। 10,000 টাকার 5 বছর পরের মূল্য 10% সুদে 16,105 টাকা। ঠিক আছে, এবার দেখি তোমরা একটা ওই অনুযায়ী একটা কাজ করো। জনাব শিহাব সাহেব জনতা ব্যাংকে মাসিক 15% চক্রবৃদ্ধিতে 1 লক্ষ টাকা রাখলেন, 10 বছর শেষে কত টাকা পাবেন? এখানে খেয়াল করো যে বছরে কবার, একবার নাকি একাধিকবার, সে কারণে এই সূত্রটা জনাব শিহাব সাহেব জনতা ব্যাংকে মাসিক, মাসিক বলেছে কিন্তু বছরে, তাহলে কয়বার? মাসে যদি একবার হয়, বছরে 12 বার, তাহলে এটা ওই বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্রটা হবে, দ্বিতীয় সূত্রটা। দেখো খেয়াল করো, এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম। এখানে পিভি সমান 1 লাখ, আই সমান 0.01, অর্থাৎ 0.5। এইখানে একটু ভুল হয়েছে, সেটা হলো, খেয়াল করো এইখানে হবে 5। আই সমান 0.15, আর এন এন ইকুয়াল টু 10 বছর, এম ইকুয়াল টু কত? মাসিক, অর্থাৎ 12, আর এখানে বের করতে আমাদের এফ বি। তাহলে এখানে প্রয়োগ করলে দেখা যাবে যে পিভি সমান 1 লাখ, 1 প্লাস 1.5 হবে 1.5। ঠিক আছে, এই সমান 1.5, এই এই সূত্রে প্রয়োগ হয়ে এইটা বসলো। তোমরা বাড়ি থেকে এটা ক্যালকুলেশন করে আমাকে দেখাবে। ঠিক আছে, তোমাদের কাজ আমি কিছুটা আগাই দিলাম। এবার আমরা একটা অন্য এতে আসি।
খেয়াল করো, আজকের 100 টাকা 5 বছর পরের 100 টাকা কি সমান? অবশ্যই না। এবার বাড়ির কাজটা খেয়াল করো। জনাব সিরাজ সাহেব তার প্রভিডেন্ট ফান্ডের 15 লক্ষ টাকা 8 বছরের জন্য ব্যাংকে রাখতে চায়। জনতা ব্যাংক কর্তৃপক্ষ তাকে মাসিক 8% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার আশ্বাস দেন। অপরদিকে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ তাকে বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার আশ্বাস দেন। এটা ভালো করে খেয়াল করো, কারণ এইখানে জনাব সিরাজ সাহেবের প্রভিডেন্ট ফান্ডে তার 15 লক্ষ টাকা হয়েছে, সে 8 বছরের জন্য রাখতে চায়। কিন্তু জনতা ব্যাংক কি করতে চায়? মাসিক চক্রবৃদ্ধি দিতে চায়। বছরে কয়বার? 12 বার। খেয়াল রাখতে হবে কিন্তু মাসিক চক্রবৃদ্ধিতে 8% সুদ দেওয়ার আশ্বাস দেন। অপরদিকে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ তাকে বছরে একবার 10% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার আশ্বাস দেন। এখন জনাব সিরাজ সাহেব তার প্রভিডেন্ট ফান্ডের টাকা কোন ব্যাংকে রাখা লাভজনক হবে বলে তুমি মনে করো? ব্যাখ্যা দাও। তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে জনাব সিরাজ সাহেবের টাকা কোন ব্যাংকে রাখলে লাভজনক হবে। এটার ব্যাখ্যা দাও। এটা বাড়িতে পড়বে, নাহলে আমি আগামী দিন তোমাদের সেটা দেখাই দেবো। আমি কিন্তু দুইটাই বিষয় দেখাই দিয়েছি, যে মাসিক চক্রবৃদ্ধি হলে কোন সূত্রটা হয়, বাৎসরিক চক্রবৃদ্ধি হলে কোন সূত্রটা হয়, এবং কোনটা কিভাবে বসবে সেটা একটু খেয়াল করো। এটা খেয়াল করো, বার্ষিক 10% হার সুদে 10,000 টাকা 5 বছর পরের মূল্য। এটা হলো বছরে একবার এই সূত্রটা প্রয়োগ হবে, ঠিক আছে? আর বছরে একাধিকবার হলে এই সূত্রটা প্রয়োগ হবে। বছরে একাধিকবার হলে এই সূত্রটা প্রয়োগ হবে, ঠিক আছে? এভাবে বসবে। তো তোমরা যে বাড়ির কাজটা দিলাম, এটা ভালো করে পড়বে এবং দুই সূত্রে বসবে। দুই সূত্রে ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোন ব্যাংকে রাখাটা লাভজনক হবে, জনতা ব্যাংক নাকি অগ্রণী ব্যাংক। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। এবং প্রতিদিন তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে, এটাই আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাই।